নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ আর্থিক অ্যাডমিনিস্ট্রেশন, আর্থিক যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই বিষয়টা শুরু করার পূর্বে সর্বপ্রথম আমাদেরকে জেনে রাখতে হবে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের যে সমস্ত অর্থগুলো, টোটাল অর্থটাকে তিনটে ফান্ড আছে, গভর্নমেন্টের আন্ডারে তিনটে ফান্ড আছে, সেই তিনটে ফান্ডের মধ্যেই আমরা হিসাবটা রাখি। সেই তিনটে ফান্ড কী কী? একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড অলসো ফর স্টেট, মানে সেন্ট্রাল একটা স্টেটেরও। আন্ডার আর্টিকেল 267, কত নম্বর আর্টিকেল? 267 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড অলসো ফর কনসলিডেটেড ফান্ড অফ স্টেট। দ্বিতীয় ফান্ডটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড ফর ইন্ডিয়া অ্যান্ড অলসো ফর কন্টিনজেন্সি ফান্ড অফ স্টেট। তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস ফর ইন্ডিয়া অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস ফর স্টেট। ঠিক আছে, আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে এই তিনটে ফান্ডে কোনটা কি কাজ আছে। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড আন্ডার আর্টিকেল 266, 266 নাম্বার ধারা অনুযায়ী কনসলিডেটেড ফান্ড অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অলসো ফর ইন্ডিয়া, এটাকে কি এখানে অল কাইন্ড অফ রেভিনিউ রিসিপ্ট, যে সমস্ত রেভিনিউ রিসিপ্ট যেগুলো আছে সেই সমস্ত রেভিনিউ রিসিপ্ট এবং অল বরোয়িংস, অর্থাৎ যা সমস্ত সরকার যে ধারগুলো করে বাই রেজিং ট্রেজারি বিল এটসেট্রা, ট্রেজারি বিল ইস্যু করে যে সমস্ত অর্থ সরকার পায় সবগুলোই আসে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড কনসলিডেটেড ফান্ড অফ স্টেট। স্টেটের ক্ষেত্রে স্টেটে আসে আর সেন্ট্রালের ক্ষেত্রে আসে ইন্ডিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু অল কাইন্ড অফ রেভিনিউ যেগুলো আছে, সরকার রেভিনিউ বলতে কি ট্যাক্স রেভিনিউ অ্যান্ড নন ট্যাক্স রেভিনিউ, ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সেসে যা কিছু আর্নিং সবগুলোই আসে আমাদের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এবং স্টেটের ক্ষেত্রে কনসলিডেটেড ফান্ড অফ স্টেটে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। আপনারা নামটাতেই বুঝতে পারছেন কন্টিনজেন্সি শব্দটার অর্থ হচ্ছে টু মিট এনি আনফোরসিন এক্সপেন্সেস, অর্থাৎ কোনো রকম ভবিষ্যতের কোনো খরচ সেইগুলোকে দেওয়ার জন্য আমরা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড থেকে সেখান থেকে অর্থ অ্যালট করা হয়। কন্টিনজেন্সি ফান্ডের যে লিমিট সেটা হচ্ছে 500 কোটি টাকা কন্টিনজেন্সি ফান্ডে লিমিট। ঠিক আছে, 500 কোটির নিচে কখনোই নামবে না, অর্থাৎ 500 কোটি পর্যন্ত কিন্তু ওখানে জমা রাখতেই হবে। আর ওটা প্রেসিডেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ওই টাকাটা খরচ করতে পারে। ওটা কিন্তু ফর ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে আমি বললাম 500 কোটিটা লিমিট। তো এটা খরচ করার ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা প্রেসিডেন্ট নিজে সে টাকাটা খরচ করতে পারে এবং স্টেটের ক্ষেত্রে গভর্নর নিজে সেই টাকাটা খরচ করতে পারে কোনো আনফোরসিন এক্সপেন্ডিচার, যেমন কোনো বন্যা, ভূমিকম্প এটসেট্রা পারপাসে। ঠিক আছে, আচ্ছা, আর এই কন্টিনজেন্সি ফান্ডে যে টাকাটা আসে সেটা কিন্তু কনসলিডেটেড ফান্ড থেকে এসেই কিন্তু এখানে জমা হয়। আর একটা আমাদেরকে এই বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড থেকে কোনো প্রকার খরচ করতে গেলে সেটা কিন্তু পার্লামেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা পার্লামেন্টে কিন্তু পাস হতে হবে এবং স্টেটের ক্ষেত্রে সেটা স্টেট লেজিসলেচার অর্থাৎ বিধানসভায় সেটা কিন্তু পাস হতে হবে। কিন্তু কন্টিনজেন্সি ফান্ডের ক্ষেত্রে সেটা প্রেসিডেন্ট তার নিজের ইচ্ছা মতো, অর্থাৎ কোনো বন্যা বা কোনো ভূমিকম্প এটসেট্রা পারপাসে প্রেসিডেন্ট আর স্টেটের ক্ষেত্রে গভর্নর কিন্তু খরচ করতে পারে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টসে কোন টাকাগুলো এসে জমা হয় বা এখান থেকে খরচ করা হয়। পাবলিক অ্যাকাউন্টসে যেগুলো বললাম যে ডাইরেক্ট বা নন ইনডাইরেক্ট যে ট্যাক্সেস অর্থাৎ রেভিনিউ যে ইনকামগুলো ছিল সেগুলো যেমন কনসলিডেটেড ফান্ডে আসে, ওইগুলো বাদ দিয়ে যা আছে সেগুলো সবই কিন্তু পাবলিক অ্যাকাউন্টসে আসে। যেমন ধরুন প্রভিডেন্ট ফান্ড, যেমন ধরুন স্মল সেভিংসের ওপর যে সমস্তগুলো জমা হয়, এই সমস্ত যেগুলো আদার্স অল কাইন্ড অফ রিসিপ্ট এবং পেমেন্ট সবগুলোই কিন্তু পাবলিক অ্যাকাউন্টসে জমা হয়। আচ্ছা, আমাদেরকে এখানে একটা কথা মনে রাখতে হবে যে হচ্ছে এই সবগুলোর কিন্তু অডিট হবে। অডিট করার অথরিটি কে, অর্থাৎ কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া।
ওর ক্যাগ এই রিপোর্টটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে দেবে টু দ্য পার্লামেন্টে দেবে হচ্ছে থ্রু প্রেসিডেন্ট, আর স্টেটের ক্ষেত্রে দেবে থ্রু গভর্নর। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই যে ট্যাক্স, এক্ষুনি যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে ট্যাক্স। অর্থাৎ এই ট্যাক্সগুলো কীভাবে কী প্রসিডিওরে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমরা একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে রয়েছি, গভর্নমেন্টটা আমাদের একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে রয়েছে। তো কিছু কিছু ট্যাক্স আছে যেগুলো ইউনিয়ন গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি ইম্পোজ করে এবং ডাইরেক্টলি কালেক্ট করে নেয়। কিছু কিছু ট্যাক্স আছে যেগুলো স্টেট গভর্নমেন্ট ইম্পোজ করে এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে কালেক্ট করে নিজেরা খরচ করতে পারে। কিছু কিছু ট্যাক্স আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ইম্পোজ করে এবং স্টেট গভর্নমেন্ট দ্বারা কালেক্ট হয় এবং টাকাটা সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট হয় একটা সার্টেন রেশিওতে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে সমস্ত ট্যাক্স কী ট্যাক্স যেগুলো সরাসরি পুরোপুরি ইউনিয়ন গভর্নমেন্টের এক্সক্লুসিভলি ফর দ্য ইউনিয়ন, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের জন্যই যে ট্যাক্সগুলো, অর্থাৎ যে টাকাগুলো পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে সেগুলো কি, যেমন কাস্টমস ডিউটি, কর্পোরেশন ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স আর কর্পোরেশন ট্যাক্স ফর কোম্পানিজ, ক্যাপিটাল ভ্যালু বা ক্যাপিটাল অ্যাসেটসের ওপর যে সমস্ত ট্যাক্সগুলো হয় সেইগুলো সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কালেক্ট করার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট খরচ করবে। ঠিক আছে, আর কিছু কিছু ট্যাক্স আছে যেগুলো স্টেট গভর্নমেন্ট এক্সক্লুসিভলি ফর দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকারের, রাজ্য সরকার নিজে কালেক্ট করবে এবং রাজ্য সরকার নিজে সেগুলো খরচ করতে পারে। যেমন কি, যেমন ল্যান্ড রেভিনিউ, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, তারপরে হচ্ছে ট্যাক্সেস অন ভেহিকেলস, কোনো ভেহিকেলসের কেনার সময় যে সমস্ত ট্যাক্সেসগুলো দেওয়া হয়, সেলস ট্যাক্স বা ভ্যাট এইগুলো। ঠিক আছে, প্রফেশনাল ট্যাক্স, তবে এখানে আমাদের মাথায় রাখতে হবে প্রফেশনাল ট্যাক্স আপ টু 2500 পার অ্যানাম, অর্থাৎ এক বছরে 2500 টাকা পর্যন্ত কিন্তু স্টেট গভর্নমেন্ট নিজের হাতে রাখতে পারে। 2500 ক্রস করে গেলেই কিন্তু সেটা স্টেট গভর্নমেন্ট এক্সক্লুসিভ হবে না স্টেট গভর্নমেন্টের জন্য, তখন সেটা সেন্ট্রালের আন্ডারে হয়তো চলে আসবে। এবারে কিছু কিছু ডিউটি আছে যেগুলো ইউনিয়ন লেভি করে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলো চাপায় কিন্তু সেগুলো স্টেট গভর্নমেন্টের মধ্যে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঠিক আছে, যেমন হচ্ছে কি স্ট্যাম্প ডিউটিজ অন বিল অফ এক্সচেঞ্জ, তারপরে এক্সাইজ ডিউটি অন মেডিসিনাল এবং টয়লেট প্রিপারেশান যেগুলো অ্যালকোহল কন্টেন্ট করছে সেই সমস্ত বিষয়গুলো। ট্যাক্স এর পরের বিষয়টা যেটা আসছে, ট্যাক্স লেভিড এবং কালেক্ট করে ইউনিয়ন, বাট সেইগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের কাছে চলে আসে। সেগুলো কীরকম না, সেগুলো হচ্ছে ট্যাক্স অন সেল অ্যান্ড পারচেস অফ গুডস অফ ট্যাক্সেস অন দ্য কনসাইনমেন্ট অফ গুডস, অর্থাৎ কনসাইনমেন্ট অফ গুডস জানেন আপনারা এক স্টেট থেকে হয়তো অন্য স্টেটে হচ্ছে মালপত্র কনসাইনমেন্ট হচ্ছে, এখানে কনসাইনই বসে আছে, অন্য স্টেটে হয়তো কনসাইনার বসে আছে। সেক্ষেত্রে যে এটা হবে সেই ট্রানজ্যাকশানটা হবে, সেই সমস্ত ট্রানজ্যাকশান থেকে যে ট্যাক্সটা কালেক্ট করা হয় সেটা কি করে ইউনিয়ন লেভি করে এবং সেটা স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। আচ্ছা, এছাড়াও আরও কিছু কিছু ডিউটিস আছে যেগুলো হচ্ছে কখনো কখনো সেন্ট্রাল গভর্নমেন্ট লেভি করে এবং কালেক্ট করে, যেমন বিভিন্ন ধরনের সেস, ধরুন এই যেমন এডুকেশান সেস এটসেট্রা, বিভিন্ন বিষয়, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব আমরা সবাই জানি সেটা হচ্ছে এই প্রায় আমরা খবরে শুনতে পাই কি না হচ্ছে স্টেট গভর্নমেন্ট এত টাকা ধার করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এত টাকা ধার করছে। কি প্রসিডিওর আছে টু বরো দ্য মানি ফর গভর্নমেন্ট, সরকার কি প্রসিডিওরে ওই টাকাটাকে ধার করতে পারে সেটা আমাদেরকে আজকে এই বিষয়টা আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে এইটা আন্ডার আর্টিকেল 292 অর্থাৎ 292 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় কনস্টিটিউশনের কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কি করতে পারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকাটা ধার করতে পারে আন্ডার আর্টিকেল 292। তো কিসের উপর, তার জন্য দুটো ক্রাইটেরিয়া আছে, কি কন্ডিশন আছে, টাকা ধার করাটা পুরোপুরি এটা ডিপেন্ড করছে, এটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ পাওয়ার। টাকা ধার করতে গেলে কোনো কিছু একটা জমা রাখতে হয় আমাদের ক্ষেত্রে, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কি জমা রাখতে হবে না, অন দ্য সিকিউরিটি অফ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া,
একটু আগেই যে বিষয়টা বললাম, কনসলিডেটেড ফান্ড, যে ফান্ডে যে টাকা জমা থাকবে তার সিকিউরিটির ওপর বেস করে সরকার কিন্তু টাকা ধার করতে পারে। এই ধার করাটা ডিপেন্ড করবে কিসের ওপর? লিমিটেশন অফ দ্য বরোয়িং মানি। এই বরোয়িং মানিটা লিমিট করবে কিসের ওপর? না, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার ওপর। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা আসছে সেটা স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট আন্ডার আর্টিকেল 293 অর্থাৎ 293 নম্বর ধারা অনুযায়ী স্টেট গভর্নমেন্টও টাকা ধার করতে পারে। কিসের বেসিসে? অন দ্য বেসিস অফ কনসলিডেটেড ফান্ড অফ স্টেট। স্টেটের যে কনসলিডেটেড ফান্ড আছে তার বেসিসে। এবং এছাড়াও স্টেট গভর্নমেন্ট কি কোথা থেকে ধার করতে পারে? উইথিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট কিন্তু বাইরের কোনো সরকারের কাছ থেকে ধার করতে পারবে না। স্টেট গভর্নমেন্টকে উইথিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের মধ্যে, টেরিটরির মধ্যেই ধার করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে মানে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে সিকিউরিটি দিয়ে থাকে। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে বাজেটিং বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি, বা বাজেট বলতে কি বোঝায়? বাজেট হচ্ছে একটা প্রপোজড রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার। অর্থাৎ কি বলছে? একটা প্রপোজড এক্সপেন্ডিচার, এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড প্রপোজড এক্সপেন্ডিচার। অর্থাৎ সামনের ফাইন্যান্সিয়াল ইয়ারে এস্টিমেটেড রিসিপ্ট কতটা রিসিপ্ট হতে পারে এবং প্রপোজড এক্সপেন্ডিচার কতটা আমরা খরচ করব, এই যে স্টেটমেন্টটা দেওয়া হয় এটাকেই বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বা আমরা সোজা কথায় যেটাকে বাজেট বলি। একটু আগেই আমি বিষয়টা বললাম, বাজেট মানে গভর্নমেন্টের ফান্ড তিনটে, একটা কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, আর একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই বিষয়টার এর পরের পার্টটায় আমি আপনাদেরকে আলোচনা করব চার্জড এক্সপেন্ডিচার অর্থাৎ কনসলিডেটেড ফান্ড থেকে চার্জ এক্সপেন্ডিচার এবং ভোটেড এক্সপেন্ডিচার সম্পর্কে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না। তো আপনাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।